ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চাকরি করেন এবং তারা এই জন্য এই প্রক্রিয়াটায় আসতে চাইছেন না এবং আসছেন না। অবশ্যই এটা তাদের একটা মহানুভবতার পরিচয়, কিন্তু অনেকেই এই বিষয়টাকে বলছেন যে দেখছি যে আপার প্রাইমারিতে চাকরিতে অনীহা। এই বিষয়ে আমার একটা আপত্তি আছে অনীহা শব্দটা নিয়ে, কারণ আমার আমার মত অনুযায়ী এটাকে অনীহা না বলে মহানুভবতা বা মহান যে চিন্তা ভাবনা সেটা বলা যেতে পারে। কারণ বিষয়টা কি অ্যাকচুয়ালি সেটা আমরা ডিটেলসে পড়লেই তোমরা বুঝতে পারবে। কারণ এই একজন কাউন্সেলিংয়ে না আসার জন্য কিন্তু পরবর্তী সময়ে দেখবো অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি বেড়ে যাবে। সেটা কিভাবে বাড়বে সেই বিষয়টা আলোচনা করব। অর্থাৎ একজন কাউন্সেলিংয়ে না এলে ভ্যাকেন্সি ঠিক কতগুলো বাড়তে পারে। এবং ৩ নম্বর যে বিষয়টা আজকে আলোচনার সেটা হচ্ছে যে এই যে যারা আসছেন না তাদের যে সিটগুলো ভ্যাকেন্সি যে ভ্যাকেন্ট হচ্ছে সেগুলো পরবর্তী সময়ে কখন যোগ হবে বা এই বিষয়টা কি সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপার প্রাইমারি কাউন্সেলিং রিগার্ডিং যে বিষয়টা তো ওয়েটিং লিস্টে আছো বা পরবর্তী কাউন্সেলিংয়ে নাম আছে, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। যেটা আমি প্রথমেই বলছিলাম, চাকরি নিতে অনীহা যে শব্দটা ব্যবহার করছে অনেকে, অনীহা বলাটা আমার পক্ষে মনে হচ্ছে এটা অনীহা না বলে মহান যে আদর্শ মহানুভবতা এই বিষয়গুলো বলা যায়। কারণ আমরা বুঝতেই পারছি যে যারা এই মুহূর্তে চাকরির প্রক্রিয়ায় আসছেন না, মানে কাউন্সেলিংয়ে আসছেন না, তারা প্রত্যেকেই কিন্তু যে বিষয়টা তুলে ধরছেন বেশিরভাগ জনই যে যেহেতু এরা দীর্ঘদিনের প্রসেস এবং এখানে বহু ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছেন এবং সেই জায়গা থেকে যদি ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট যারা আছেন তারা আমার জায়গায় অর্থাৎ যিনি চাকরি নিতে আসছেন না তার জায়গায় একজন চাকরি পায় বা দুজন চাকরি পায়, সেটা সত্যিই আনন্দের ব্যাপার। ফলে তারা অনেকেই কিন্তু যেহেতু অন্য জায়গায় চাকরি করেন সেহেতু তারা আসছেন না, তাহলে অবশ্যই এই শব্দটা এখানে অনীহা না বলে আমি বলবো, যারা অনীহা বলছো তারা অনীহা না বলে এটাকে মহানুভবতা বা মহান আদর্শ বলা যায়। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একজন অনুপস্থিত না হলে কতজন সুবিধা পাবে। যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই চিন্তাভাবনাটা কতটা ভালো, অর্থাৎ তিনি না যখন আসছেন না তার জায়গায় অন্যজন চাকরি পাচ্ছেন, সত্যি এটা একটা খুশির খবর বা আনন্দের খবর বলা যেতে পারে। যাই হোক, যে বিষয়টা আমি বলবো যে একজন অনুপস্থিত হলে কতজন সুবিধা পাবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো করে শুনবে তবেই বুঝতে পারবে। না হলে কিন্তু অনেকে এটা বুঝতে অসুবিধা হতে পারে। ধরে নেওয়া যাক কোনো একজন ক্যান্ডিডেট যার একটি র্যাঙ্ক আছে, অর্থাৎ আমি ধরে নিলাম কোনো একটা ক্যাটাগরিতে তার র্যাঙ্ক আছে বা কোনো ইউআর ক্যাটাগরিতে র্যাঙ্ক আছে, যাই হোক আর কি একটা র্যাঙ্ক আছে, অর্থাৎ ধরে নিলাম কোনো একটা ক্ষেত্রে তার র্যাঙ্ক আছে ৯৮ এবং তিনি চাকরিতে এলেন না, মানে কাউন্সেলিং প্রক্রিয়ায় এলেন না। তাহলে আমরা বুঝতেই পারছি যে ৯৮ যিনি যার র্যাঙ্ক তিনি হয়তো অন্য কোনো চাকরি করেন, সেজন্য তিনি এলেন না। না আসার জন্য একটা সিট তো অবশ্যই বাড়লো, এটা সাধারণ বিষয়। কিন্তু আরেকটা যেটা সুযোগ তৈরি হলো সেটা হচ্ছে এই যে ৯৮ যিনি ছিলেন তিনি হয়তো ধরে নেওয়া যাক তিনি একটা স্কুল চয়েস করেছিলেন, যে কোনো একটা ডিস্ট্রিক্টের একটা স্কুল চয়েস করেছিলেন বা তারা নেবেন ভেবেছিলেন। ফলে এই স্কুলটারও পছন্দ ছিল, হয়তো দেখা যাবে ৯৯ যার র্যাঙ্ক আছে কি ১০০ র্যাঙ্ক যার আছে বা পরবর্তী সময়ে যার র্যাঙ্ক আছে। ফলে দেখা যাবে যেহেতু তিনি নিলেন না, ফলে একটা সিট বাড়ার সাথে, সাথে অন্যজন যারা অলরেডি সেই সিরিয়ালে আছে, মেন প্যানেলে আছে, তাদেরও কিন্তু সুযোগ তৈরি হলো ওই স্কুলটা নেবার জন্য। তাহলে শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়লো এটা তা নয়, তার সঙ্গে কিন্তু আরেকজনের সুযোগ তৈরি হলো নির্দিষ্ট কাছাকাছি স্কুল পাওয়ার। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় একজন মোটামুটিভাবে ২ টি সিট হয়তো মানে মাল্টিপল যে ক্যাটেগরি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে নাম আছে। ফলে দেখা যাচ্ছে কোনো একজন আমি ধরে নিচ্ছি ২ টো বা ৩ টেতেও নাম আছে অনেকের। যাই হোক আমি একটা যেটা বলছি সেটা যে ইউআর ক্যাটেগরি ধরে বলছি। ইউআর ক্যাটেগরির একজনের র‍্যাংক আছে হয়তো আমি ধরলাম ৯৮ এবং এরই এসসি মেল ফিমেল বা ওবিসি মেল ফিমেল একটা ক্যাটেগরিতে র‍্যাংক আছে ধরে নেয়া যাক ১৮। এরপরে আমি যেটা বলতে চাইছি, এটা জাস্ট উদাহরণের জন্য বলছি। তিনি যদি না আসেন, তাহলে কিন্তু ২ টো সিট ফাঁকা হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ একজন যার মাল্টিপল ক্যাটেগরিতে নাম আছে, তিনি যদি না আসেন, তা যতগুলো ক্যাটেগরিতে নাম আছে ততগুলোর কিন্তু সিট ভ্যাকেন্ট হবে। এটা একটা বিষয়। কারণ আ আমরা আগে আলোচনা করেছিলাম যে কোনো একজন যার ২ টো ক্যাটেগরিতে নাম আছে, সে যদি একটা ক্যাটেগরি চয়েস করে, ইউআর ক্যাটেগরি চয়েস করল। মানে ইউআর ক্যাটেগরি স্কুল। সেক্ষেত্রে কিন্তু এসসি ক্যাটেগরির যে স্কুল মানে তার যে ক্যাটেগরি, সেই স্কুলের একটা সিট কিন্তু ভ্যাকেন্ট হয়ে গেল। যেহেতু তিনি দুটোই চয়েস করছেন না, অর্থাৎ তিনি আসছেনই না, তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে দুটো স্কুলই ভ্যাকেন্ট তৈরি, অর্থাৎ দুটো পদ তৈরি হলো আলাদা করে। অর্থাৎ পরবর্তী সময়ে এই দুটো পদ কিন্তু ওয়েটিং লিস্টে যারা ক্যান্ডিডেট তারা সুযোগ পাবে। শুধু এই সুযোগ ভ্যাকেন্সি পদ ছাড়াও আরেকটা যে সুযোগ তৈরি হলো, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ৫৮ নম্বর যার র‍্যাঙ্ক আছে জেনারেলে, সে হয়তো ধরে নেয়া যাক ইউআর ক্যাটেগরির একটা স্কুল চয়েস করেছিল বি এবং এসসি ক্যাটেগরির একটা স্কুল চয়েস করেছিল ওয়াই। হয়তো যদি বিটা পায় বি নেবে, নাহলে ওয়াইটা নেবে, এরকম একটা ব্যাপার এই ক্যাটাগরি থেকে বা ওই ক্যাটাগরি থেকে, কথার কথা বলছি। তখন যদি সে কোনোটাই নিচ্ছে না, অর্থাৎ বিও নিচ্ছে না, ওয়াই নিচ্ছে না, ফলে এই যে ৯৮ এর পরবর্তী যাদের র‍্যাঙ্ক আছে বা ১৮ এর পরবর্তী যাদের র‍্যাঙ্ক আছে ওই ক্যাটাগরিতে, তারা কিন্তু ওই নির্দিষ্ট স্কুলটা মানে চয়েস করার সুযোগ পাবে। ফলে আমরা বুঝতে পারছি শুধুমাত্র একজন ক্যান্ডিডেট উপস্থিত না হওয়া মানে শুধুমাত্র যে একটা সিটই ভ্যাকেন্ট হচ্ছে তা নয়। যদি তার মাল্টিপল ক্যাটাগরিতে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ২ টো বা
যতগুলো ক্যাটাগরিতে নাম আছে ততগুলো যেহেতু তার জন্য আলাদা করে সিট তৈরি করা আছে ওইখানে, তাদের কিন্তু তারা ততগুলো সিট কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা বুঝতেই পারছি এটা যথেষ্ট একটা মহানুভবতার পরিচয়। ফলে অনেকেই দেখবেন যারা অন্য জায়গায় চাকরি করেন তাদের বেশিরভাগই তাদের যে নির্দিষ্ট প্রোফাইল শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগের জন্য কিন্তু ২ বা ৩ টে ক্যাটাগরিতে নাম আছে। এসব ২ টো ক্যাটাগরিতে নাম আছে। ২ টো ক্যাটাগরিতে নাম থাকার জন্য কিন্তু এই সুবিধাটা হচ্ছে, অর্থাৎ ২ টো সিট ভ্যাকেন্ট হচ্ছে। নেক্সট যেটা ৩ নম্বর অনুপস্থিত সিটগুলো কি হবে? ওই যে যেটা বললাম যারা এলো না, অবশ্যই আমরা বুঝতে পারছি দেখবেন যে কাউন্সেলিং শিডিউল চলছে ফার্স্ট ফেজ। সেখানে বেশিরভাগ সাবজেক্টেরই মানে প্রতিটা সাবজেক্টেরই ২ দিন করে কাউন্সেলিং আছে। কোনো ক্ষেত্রে ৩ দিনও আছে, কোনো সায়েন্সের ক্ষেত্রে ৪ দিনও করেও আছে। যাই হোক বাংলা ইংরেজিতে ৩ দিন আছে দেখবেন। ফলে যে সিটগুলো ধরে নেয়া যাক বেঙ্গলির ক্ষেত্রে এরকম একটা ঘটেছে, তার হয়তো র‍্যাংক দুটোতেই ছিল, ওবিসিতে ছিল আবার ইউআর ক্যাটাগরিতেও ছিল। তিনি আসেননি। ফলে ওবিসি যে একটা স্কুল এবং তার যে এসসি ক্যাটাগরির স্কুল তার সিট ফাঁকা হলো। এরপরে কি হবে? পরবর্তী সময়ে যে কাউন্সেলিংগুলো হবে মানে এই ফার্স্ট ফেজেরই সেকেন্ড ডেট, থার্ড ডেট যেগুলো রয়েছে, তারা কিন্তু সেই স্কুলটা দেখতে পাবে সেই সময় যে এটা কেউ নেয়নি, অর্থাৎ ব্লক হয়নি। অর্থাৎ এই সময়ই তারা দেখতে পাবে। যদি তারপরে এবার যখন ফাঁকা থাকবে, ২ টো সিট তো ফাঁকা থাকছেই এর জন্য, তখন পরবর্তী সময়ে এটা সেকেন্ড কাউন্সেলিং আবার সেই সিটগুলো দেখাবে। এটা একটা বিষয়। আর যদি কেউ উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর হয়তো সিট মানে চয়েস করলো, পুল চয়েস করলো কিন্তু তারপরে নিল না, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি সেগুলো পরবর্তী সময়ে যে রিপোর্ট হবে তারপরে নন জয়েনিং ভ্যাকেন্সি তৈরি হবে। এবার এই নন জয়েনিং ভ্যাকেন্সি নিয়ে আমার মতামত বা আমার যেটা ধারণা মোটামুটিভাবে সেকেন্ড কাউন্সেলিং যেটা আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে আসবে না তো এটা নিশ্চিত। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ থার্ড কাউন্সেলিং বা পরে এই নন জয়েনিং ভ্যাকেন্সিগুলো আসবে। কারণ আমরা জানি যে এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ১৪,০৫২ জনের এবং ১৪,০৫২ জনের যে চাকরির যে সুনিশ্চিতকরণ সেই জায়গা থেকে আমরা বুঝতেই পারছি নন জয়েনিং ভ্যাকেন্সি আসবেই এবং সেটা হয়তো পরে আসবে। যাই হোক আজকে পুরো বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।